ডিয়ার ভিউয়ার্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিটারেচারের পক্ষ থেকে আমি সুশান্ত মহন্ত। আজকের প্রতিবেদনের বিষয় বাংলাদেশ এবং ভারতের এই অর্থনৈতিক বিষয়ের উপর এবং এর সঙ্গে জড়িত লোকদের বিষয়ে সামান্য কিছু কথাবার্তা, সামান্য আলোচনা। প্রথমে বাংলাদেশ দিয়ে শুরু করি। বাংলাদেশের যে মোহাম্মদ ইউনূস ছিলেন, যিনি ছিলেন বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের সর্বাধিনায়ক, এবং তার যে ব্যাংক, সেই ব্যাংকের 666 কোটি টাকা যে কর, যেটা বাংলাদেশ রাজস্ব বোর্ড ধার্য করেছিল, সেই টাকা না দেওয়ার জন্য যে মামলা হয়েছিল, সেই টাকা কিন্তু বর্তমানে তিনি উপদেষ্টা হওয়ার পর কার্যত প্রধানমন্ত্রী হওয়ার কারণে সে কর মকুব হয়েছে। আরো 26 কোটি টাকা অন্যান্য টাকা পাওনা ছিল সরকারের, বাংলাদেশ সরকারের, সে টাকাও মাফ হয়েছে। এবং 100 জন শ্রমিক তাদের টাকা পাওনা নিয়ে মামলা করেছিল, সেটাও মাফ হয়েছে। সেটা গার্মেন্টসের শ্রমিক। তা ভালোই হলো, 2024 সাল শুভ মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। তিনি নোবেল লরেট এবং বাংলাদেশের তিনি প্রধান উপদেষ্টা, বলতে গেলে প্রধানমন্ত্রী হয়েছেন। এবং সেই সঙ্গে তার যে কর, তা মাফ হলো, এবং করকে কেন্দ্র করে যে মামলা, তা প্রত্যাহিত হলো। কাজে দেখা যাক জনগণের কি লাভ হয়। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের অর্থ উপদেষ্টার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত, এবং তার সঙ্গে গিয়েছিলেন সালেউদ্দিন আহমেদ, হচ্ছে অর্থ উপদেষ্টা, এবং আহমদ এইচ মনসুর আহমেদ, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের প্রাক্তন গভর্নর। এটা ভারতের রিজার্ভ ব্যাংকের সমতুল্য। কাজেই তারা গিয়েছিলেন IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে। সেখানেই কোর্ট থেকে সেই পরোয়ানা বেরোয় এবং তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ আসে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এবং মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা খরচা করে তার কিন্তু সেই মামলায় উকিল দেওয়া হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে কথা বলে সেখানে আপাতত তাদের নামে পরোয়ানা স্থগিত হয়েছে আপাতত। এবং আরো একটি বিষয় আছে, যেটা অর্থনৈতিক খবরের বিষয়। এস আলম ইসলামী ব্যাংক, যেটা বাংলাদেশের মোট লোনের অর্ধেক নিয়েছে আর কি। পিনাকি ভট্টাচার্য এসব তার যে ভিডিও আছে তার মধ্যে তুলে ধরেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এই যে ক্রনিক ক্যাপিটালিস্টেরা, এবং এই ক্রনিক ক্যাপিটালিস্টরা এইভাবে সরকারকে যেমন নির্বাচনের সময় টাকা দেয়, আমি বলছি না নিয়েছে, কিন্তু টাকা দেয় বিভিন্ন দেশে, এবং তারা কিন্তু এই ধরনের সুযোগ নিয়ে থাকে, এবং এরা ঋণ খেলাপি করে। এবং বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকার মতো ঋণ খেলাপি আছে বেশ আগে থেকে। এখন কত ঠিক হিসেবটা পাওয়া যায়নি। এবং 10টি ব্যাংক বিপ্লবের পরে পরে সেখানে জানা যাচ্ছে যে বিপ্লব হয়েছে। তো সেখানে শেখ হাসিনার আমলে এই কাজগুলি হয়েছে। তো বলা হচ্ছে যে দুটি বিষয় নিয়ে আরেকটু আলোচনা করি সেখানে। সেটা হচ্ছে যে এই যে নতুন সরকার যে এসছে, বলছে এরা বিপ্লব করে ক্ষমতায় এসছে। হ্যাঁ, কিছু লোক মারা গেছে। তা বিপ্লবের ফলে, অর্থাৎ প্লাবন থেকে বিপ্লব কথাটি এসেছে, অর্থাৎ বিপ্লব একটা বিশাল পরিবর্তন যখন আসে দেশে, তখন তাকে পরিবর্তন বলা হয়। যখন ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এটা সব ভারতবাসীর কাছেই এটি বিপ্লব বা স্বাধীনতা আন্দোলন ছিল। এবং পাকিস্তান থেকে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন সেটা একটা বিপ্লব ছিল। তবে মতান্তর তো থাকেই, কিছু লোক সেটাকে স্বীকার করতেও পারেন, না পারেন। তা বিপ্লব যে বর্তমান যে নতুন বিপ্লব হলো, কি পরিবর্তন হবে?
কারণ বিপ্লবের পরিবর্তন যদি শুধু উপরের শ্রেণীর মানুষদের পরিবর্তন ঘটে, যারা মন্ত্রী হন বা যারা অভিজাত, যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, না সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তন ঘটে, সেটা দেখব। সাধারণ ধনীরা ভোগ করার পরে, শিল্পপতিরা ভোগ করার পর নিচের দিকে চুইয়ে পড়বে অর্থ, তা দিয়ে গরিবরা সেখান থেকে ওই তাল গাছের, খেজুর গাছের হাড়ির দিকে হাড়ি পেরে নিয়ে যাওয়ার পরে কিছু যে খেজুর রস পড়তে থাকে তার দিকে তাকিয়ে হাঁ করে থাকবেন এবং সেটা খেয়ে কিছুটা স্বাস্থ্য ভালো করবেন, সেই অর্থনীতি হবে না নিচ থেকে উঠবে অর্থনীতিটা? দেখা যাক। কাজেই এই বিপ্লবকে ছোট করার বা বড় করার কোনো কিছু নেই। এই সরকার যে নতুন কর্মসূচি গ্রহণ করেছে তা আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে বিভিন্ন মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ জানবে, এবং জানার পরে কর্মসূচিগুলি কতটা প্রতিফলিত হচ্ছে এবং কতটা মানুষের জীবনের পরিবর্তন আসছে, তা থেকেই বিপ্লব বলা যাবে। না হলে আমরা কিন্তু এই বিপ্লব থেকে ভাষা বিশৃঙ্খলায় পরিবর্তিত করে নেব। অবশ্য বিপ্লব অনেক সময় একবারে আসে না, পাক খেতে খেতে আসে। এর কোনো মানে ইয়ে নেই, মানে সরল রেখায় হয় না কখনোই সেটা। আর ফ্যাসিবাদই বলা হচ্ছে, আর বাংলাদেশে আপনারা ফ্যাসিবাদ বলেন, কিন্তু আমি ফ্যাসিবাদী বলি, কারণ যিনি ফ্যাসিবাদীর মতো আচরণ করেন তিনি ফ্যাসিবাদী, এবং স্বৈরাচারীকে স্বৈরাচার বলেন আপনারা। জানি না এটা ব্যাকরণগত কি পার্থক্য আছে, অত ভাষাবিদ নই। তো ফ্যাসিবাদ দিয়ে আচরণ নিশ্চয়ই তার কারণ আছে। পুঁজি বুর্জুয়া গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফ্যাসিবাদী উপাদান থাকবেই, এবং সেটা শেখ হাসিনার আমলেও ছিল ফ্যাসিবাদী উপাদান। আপনারা যে আসলেন তাতে কিছু লোক আগের সরকারের আমলে নিহত হলো, এবং আপনারা আসার পরে কিছু লোক এবং সেই সরকার, বাংলাদেশের নতুন সরকার আসার পর নিহত হলো। কাজেই দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে যে আক্রমণ হয়েছে 2 মাস হওয়ার পরে, বিপ্লবের পরে একটা বিশৃঙ্খলা থেকে, এটা মানা যায় ঠিকই, কিন্তু ফলাফলের দিক থেকে যদি ভালো না হয় তাহলে কিন্তু যারা নতুন সরকারে এসছে তাদেরকেও কিন্তু নব্য ফ্যাসিবাদী বলবে। এবার ভারতের দিকে তাকানো যাক। ভারতের একটা বিষয়ের উপর আলোকপাত করছি আমি। কোনো এই প্রতিবেদনের মধ্যে দিয়ে একটা সামগ্রিক অর্থনৈতিক চিত্র তুলে ধরছি না, যে সামান্য একটা ঝলক 2-1টি বিষয়ের উপর আমি রাখছি, মানুষ জানে বা যারা জানে না গণ অবগতির জন্য রাখছি। ভারতে ব্যাঙ্গালোরের স্পেশাল কোর্ট ভারতের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে। এই মামলাটি হয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা তোলার জন্য, অর্থাৎ নির্বাচনী তহবিলের চাঁদা তোলা হবে ব্যাংকের বন্ডের মাধ্যমে। কিন্তু তখন সরকার নিয়ম করে দিয়েছিল, সরকার থেকে বলা হয়েছিল এর খবর কেউ জানতে পারবে না, এটা প্রকাশিত হবে না। কিন্তু পরবর্তীকালে প্রখ্যাত বর্ষিয়ান আইনজীবী সহ এবং প্রখ্যাত বর্ষিয়ান বিচারক মণ্ডলী সহ ভারতবর্ষে তার কাছে আবেদন ছিল। তার ফলে নৈতিকতা থেকে চন্দ্রচূড় প্রধান বিচারপতি কিন্তু ভারতের স্টেট ব্যাংকে নির্দেশ দেন যে তারা যেন হিসেবটি প্রকাশ করে। কিন্তু বেশ কয়েকদিন গড়িমসি করার পরে যখন চূড়ান্ত নির্দেশ দেন চন্দ্রচূড় সাহেব, মাননীয় বিচারপতি, তখন কিন্তু এই হিসাব তারা প্রকাশ করে। হিসাব প্রকাশে দেখা যায় বিজেপি পেয়েছে 5,594 কোটি টাকারও বেশি, অর্থাৎ ভগ্নাংশের কিছু টাকা আছে, সেটা বলছি না, ওই যে বেশি বলছি শুধুমাত্র। আর টিএমসি পেয়েছে 1,592 কোটি টাকা, অর্থাৎ তৃণমূল, মূলত পশ্চিমবঙ্গ ভিত্তিক পার্টি, কিন্তু উত্তর পূর্বাঞ্চলে এবং ভারতের অন্যান্য জায়গায় কোথাও কোথাও কচিত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে থাকে বা কোথাও কোথাও কখনো আসন পায়।
কংগ্রেস 1,351 কোটি টাকা, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস, এবং ভারতীয় রাষ্ট্রীয় সংঘ বিআরএস পেয়েছে 1,191 কোটি টাকা। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অধ্যুষিত পার্টি। এবং বিজু জনতা দল পেয়েছে, অর্থাৎ উড়িষ্যা ভিত্তিক পার্টি, 775 কোটি টাকা। কারণ বিজু জনতা দল গত যে বিধানসভা সভাতে তিনি হেরে গেছেন, সেখানে বিজেপির মন্ত্রিসভা এসছে। যুব শ্রমিক রাইথু কংগ্রেস, এটাও হচ্ছে কংগ্রেস থেকেই ভেঙে যাওয়া একটি দল এবং এটি অন্ধ্রপ্রদেশ ভিত্তিক। তারা পেয়েছে 328 কোটি টাকার বেশি। এবং টিডিপি পেয়েছে, অর্থাৎ তেলেগু দেশম পার্টি, এটা অন্ধ্রপ্রদেশ ভিত্তিক পার্টি, 211 কোটি টাকা পেয়েছে। এবং আম আদমি পার্টি, তারা পেয়েছে 65 কোটি টাকা। এটা দিল্লি ভিত্তিক পার্টি, যদিও তারা দুটি রাজ্যে ক্ষমতায় আছে, পাঞ্জাবে এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও তারা প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। রাষ্ট্রীয় জনতা দল বিহার ভিত্তিক পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, এটা 72 কোটি টাকারও বেশি তারা পেয়েছে। এবং জনতা দল সেকুলার, তারা পেয়েছে 41 কোটি টাকা। এবং মোট 23টি পার্টি এই টাকা পেয়েছে। সবগুলি পার্টির কথা বলা গেল না, কারণ তাহলে প্রতিবেদনটি খুব বড় হয়ে যাবে। তা টাকা পেয়েছে, চাঁদা দিয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু যারা সমালোচক বা যারা বোঝেন অর্থনীতি বা যারা দেশের ভালো বোঝেন বা যারা সমালোচনা করেন, তারা বলছেন যে এই যে বন্ডের মাধ্যমে টাকা নেওয়া হয়েছে, তা এরা কিন্তু মূলত হয়ে গেলেন ক্রনি ক্যাপিটালিস্ট, অর্থাৎ বন্ধু পুঁজিপতি। এই বন্ধু পুঁজিপতিরা কিন্তু এই নির্বাচনী ফান্ডে যে টাকা দেয়, নির্বাচনের পরেই দেখা যায় যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, কাজে তারাও টাকাটা ওয়াসিল করে নেয়। বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় বন্ধু পুঁজিপতিদের টাকাতে নির্বাচন জেতা এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এটা অধিকাংশ দেশেই, যেখানে অর্থাৎ গণতন্ত্র আছে, অর্থাৎ মাল্টিপার্টি সিস্টেম আছে, কিন্তু মাল্টিপার্টি সিস্টেমের একটা অপগুণও কিন্তু এইটি কিন্তু আছে সেখানে। এবং আরেকটি কথা বলছেন, সরকারের দপ্তর থেকে তথ্য নিতে সরকারি দলের বেশি অসুবিধা হবে না। তারা জেনে যাবেন যে কাকে কত টাকা দিয়েছে পুঁজিপতিরা, অর্থাৎ শিল্পপতিরা এবং অর্থলগ্নি সংস্থাগুলি কত টাকা দিয়েছে জানবেন। তাহলে সরকার যদি কারো প্রতি ইনক্লাইনেশন থাকে, ঝোঁক থাকে অন্য পার্টির প্রতি, বেসরকারি পার্টির প্রতি, সরকারি পার্টির প্রতি যদি না থাকে, তাহলে সরকারের হাতে যথেষ্ট ক্ষমতা থাকে, রাষ্ট্র ক্ষমতায়, তারা তাকে অন্তত পক্ষে ভবিষ্যতে যাতে তার দিকে আসে সমঝে যাওয়ার মতো ব্যবস্থা নিতে পারবেন। কারণ দেখা গেছে এর আগে বিভিন্ন কর এবং বিভিন্ন মামলায় যারা ফেঁসেছে, তারা কিন্তু পরবর্তীকালে সমস্ত দুর্নীতি থেকে এবং কর ফাঁকির বিভিন্ন মামলা থেকে কিন্তু অব্যাহতি পেয়ে গেছেন যারা বিজেপিতে যোগদান করেছে, অর্থাৎ গঙ্গা জলে ধুয়ে তারা পরিষ্কার হয়েছে। এটা মিডিয়ার কথা, আমিও বলছি। এটা হচ্ছে ক্রনি ক্যাপিটালিজম। কাজেই এই যে ব্যবস্থাগুলি আমরা দেখছি, দেখা যাক বাংলাদেশের কোর্টের রায়ে মোহাম্মদ ইউনূসের যে করের মামলা ছিল সেগুলি মাফ হয়েছে, কিন্তু ইউএসএতে, অর্থাৎ আমেরিকা যুক্তরাজ্যে বাংলাদেশের স্বনামধন্য দুজন ব্যক্তি, একজন হচ্ছে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং আরেকজন হচ্ছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দেখা যাক ঘটনাটা কি ঘটছে। এবং আমরাও ঘটতে দেখি যে বেঙ্গালুরু কোর্ট যে মামলা করার নির্দেশ দিয়েছে ইলেকট্রাল বন্ডের টাকা তোলার জন্য, এর ফলাফল ভবিষ্যতে কি বেরোয় এবং এর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। দেখা যাক দেশ উপকৃত হয় কিনা। অভিজ্ঞতা এবং জনগণের উপকার প্রত্যাশা করে সকলকে নমস্কার জানিয়ে আলোচনা শেষ করছি। আপনারা ভালো থাকবেন।